আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে অনেক ভালো আছো। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে 1 ফেব্রুয়ারি। তাহলে তোমাদের হাতে আর অল্প কিছুদিন সময় আছে। তাহলে তোমাদের একটা গোছানো প্রস্তুতি দরকার। তাই তোমাদের কথা চিন্তা করে আমি আমার এই পেজ থেকে প্রতিনিয়তই বিভিন্ন শর্টকাট ট্রিক্স দিয়ে থাকি। আজ তার ধারাবাহিকতায় আমরা চলে এসেছি ভেক্টরের এমসিকিউ নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 10 বছর সব এমসিকিউ ইনশাআল্লাহ সলভ করে দেব। তাহলে চলো কথা না বলে আমরা আমাদের পড়ায় ফিরে যাই। দেখো, একটি মানের ভেক্টর ভেক্টরকে ও একটি ফোরমানের ভেক্টরের সাথে যোগ করলে উপলব্ধি দেখো, তোমাদের এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার 21-22 সেশনে, যে একটি 3 মানের ভেক্টর ও একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি কোনটি হতে পারে না। দেখো, তোমার লব্ধি কখন হবে তোমার এখানে দেওয়া আছে যে ক নাম্বার দেওয়া আছে তোমার 0, খ নাম্বার দেওয়া আছে তোমার কত 1, গতে 3, ঘতে তোমার দেওয়া আছে কত 5। দেখো, এই প্রশ্নটা বলছে কি লব্ধি কোনটি হতে পারে না, মানে এই প্রশ্নটার মধ্যে লব্ধি কোনটি হবে না। দেখো, সর্বোচ্চ লব্ধি আমরা জানি কি সর্বোচ্চ লব্ধি কিভাবে বের করে? সর্বোচ্চ লব্ধি ছিল দুটা ভেক্টর যোগ। সর্বোচ্চ লব্ধি মানে কি দুটা ভেক্টর, এখানে 3 আর এই কত 4 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 + 4 সমান কত 7। আর সর্বনিম্ন লব্ধি কিভাবে বের করে? সর্বনিম্ন লব্ধি বের করে কি তোমার বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে বড় এখানে 4 - 3 সমান কত 1। তাহলে দেখছেন এখানে আমার 1 হতে পারে, হ্যাঁ শিওর হবে। আর 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবটি আমার লব্ধি হবে। 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আমার সবটি কি হবে? লব্ধি হবে। কিন্তু তোমার 7 এর পরে এবং 1 এর আগে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমার লব্ধি হবে না। তাহলে দেখো 1 থেকে 5 এটা কিন্তু আমার 7 এর মধ্যে আছে, তাহলে 3, 5 এই দুটো আমার কি লব্ধি হবে? 1, 3, 5 আমার লব্ধি হবে। কিন্তু লব্ধি হবে না কোনটা? এই দেখো 0 কিন্তু আমার 1 এর আর 7 এর মাঝে নেই। 0, 1 আর 7 এর মাঝে নেই। তাহলে এই 1 থেকে 7 এর মাঝে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমার লব্ধি হবে। কিন্তু 1 থেকে 7 এর মাঝে যে সংখ্যাগুলো নেই ওইগুলো আমার কি লব্ধি হবে না। তাহলে 0 আমার 1 থেকে 7 এর মাঝে নেই, তাহলে লব্ধি আমার কত? 0। তাহলে চলো এই রিলেটেড আরেকটা অঙ্ক দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। যে 5 নিউটন এবং 3 নিউটন মানে দুটি বল
তোমার 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটি কণার উপর আরোপিত হলে নিচে কোনটি লব্ধি হতে পারে না বা হবে না। এটা আসলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 সালে। ঠিক আছে, এখন আমি লব্ধি কোনটা হবে না, এখানে তোমার উত্তর দেওয়া আছে তোমার কত, তোমার 5 ক্ষতে দেওয়া আছে তোমার কত 10 নিউটন, 5 নিউটন, 10 নিউটন, তোমার গতে দেওয়া আছে তোমার কত 15 নিউটন, আর ঘতে তোমার দেওয়া আছে কত 20 নিউটন। এটা কিন্তু তুমি দেখলেই অ্যান্সার বলে দিতে পারবা। তোমার 5 থেকে 10 এর মাঝে যারা আছে সবাই লব্ধি হতে পারবে। ঠিক আছে, যেমন সর্বোচ্চ লব্ধি আমরা কি শিখেছি, সর্বোচ্চ লব্ধি মানে দুইটা যোগ, তাহলে কত 15, আর সর্বনিম্ন লব্ধি কি শিখেছি বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে কত হচ্ছে 5। তাহলে 15 থেকে 5 এর মধ্যে যারা আছে সবাই আমার লব্ধি হবে। 15 থেকে 5 এর মধ্যে যারা আছে সবাই আমার লব্ধি হবে, কিন্তু 15 থেকে 5 এর মাঝে যারা নেই তারাই লব্ধি। দেখো এখানে 5, 15 থেকে 5 এর মাঝে আছে 10, 15, তাহলে আমার লব্ধি কোনটা, এটা লব্ধি হবে না। আর যদি বলতো লব্ধি হবে, ঠিক আছে, তাহলে তোমাকে হয়তো 15 দিত বা 10 দিত বা 5 দিত, এরকম একটা সংখ্যা দিত। ঠিক আছে, তাহলে উত্তর আমার কত, উত্তর ঘ উম সরি ঘ। দেখো বুঝতে পেরেছো কিনা। আরেকটা দেখো, দুটি বলের লব্ধির মান তোমার কত দিছে 40 নিউটন। দেখো দুটি বলের লব্ধির মান কত দিচ্ছে 40, বল দুটির মধ্যে ছোট বলটির মান কত দিচ্ছে 30 নিউটন এবং লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত। এখানে তোমাকে দিয়েছে কত, তোমাকে এ নাম্বার দিয়েছে হলো 40 নিউটন, বি নাম্বারে তোমাকে দিয়েছে 45 নিউটন, সি নাম্বারে দিয়েছে তোমার 50 নিউটন, আর ডি নাম্বারকে দিয়েছে তোমার 60 নিউটন। যদি তোমাকে লব্ধির মান দিয়ে দেয়, দেখো ভালো করে দেখো, যদি তোমাকে লব্ধির মান দিয়ে দেয় তাহলে আমরা একটা ত্রিভুজের চিত্র আঁকবো। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখো, যদি তোমাকে লব্ধির মান দিয়ে দেয় তাহলে আমরা একটা ত্রিভুজের চিত্র আঁকবো। এখান থেকে আমরা কোনো সূত্র না ফেলে ডিরেক্ট শর্টকাটের মাধ্যমে এটা সলভ করবো। একটা যদি হয় তোমার 40, মনে রাখো একটা যদি হয় তোমার 40, আট হবে তোমার কত, একটা যদি হয় তোমার 40, আট হবে 30, আট হবে 50। একটা যদি হয় তোমার 40, একটা হবে 30, একটা হবে 50। তাহলে দেখো আমার 40 আছে, 30 আছে, নাই কোনটা 50, তাহলে আমার উত্তর কত সি। এটা তোমার শর্টকাট, তোমাকে কোনো সূত্র প্রয়োগ করতে হবে না, তুমি খুব সহজেই এই শর্টকাটটা ইউজ করতে পারবা।
ঠিক আছে, তুমি আরেকটা লিখে রাখো, আরেকটা প্রশ্ন আসে, একটা যদি হয় তোমার 5, আরেকটা হবে 12, আরেকটা হবে কত 13, এই শর্টকাটটা আসে। তোমার এই দুইটা ছাড়া বিশেষ করে অঙ্ক দেয় না, এই দুইটার মধ্যে তোমাকে অঙ্ক দিবে। একটা যদি হয় তোমার 5, একটা হবে 13, একটা হবে 12, এটা তোমার শর্টকাট। ঠিক আছে, দেখো এটাকে এখানে কিন্তু তুমি কোনো সূত্র প্রয়োগ করতেছো না, আমি কিন্তু তোমাকে কোনো সূত্র প্রয়োগ করাচ্ছি না এখানে। দেখো a এর মান কত হলে a ভেক্টর 2i প্লাস 2j মাইনাস k ভেক্টর এবং b ভেক্টর সমান ai j ভেক্টর। পরস্পর লম্ব হবে। এটা তোমার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21। এই প্রশ্নটা এসেছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21। এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? লম্ব শর্ত কি, তুমি a ডট b করে দিবা। ঠিক আছে, a ডট b সমান 0, এটা হচ্ছে তোমার লম্ব শর্ত। ঠিক আছে, তাহলে তোমার এখানে দেখো i এর সাথে গুণন, j এর সাথে গুণন, k এর সাথে গুণন। এখানে তোমাকে i এর সাথে i গুণ করলে কি হবে, 2a তারপরে প্লাস 2 সমান 0। যেটা আমার এখানে k নামে কোনো ফাংশন নাই, তাহলে কি আমার কি 0 হয়ে যাবে, তাই আমি দেওয়ার দরকার নেই। তাহলে 2a সমান সমান -2, তাহলে a সমান সমান কত হচ্ছে -1। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সালে এসেছিল। তাহলে আরেকটা একই ম্যাথ আমরা দেখি। যদি a ভেক্টর সমান 2i প্লাস aj প্লাস k হলে b ভেক্টর সমান -2i প্লাস j ভেক্টর -2k ভেক্টর হলে ভেক্টর পরস্পর লম্ব হয়। তাহলে এর মান কত? দেখো তোমার এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17, ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 সেশনে, ডিউ 17-17 সেশনে। তাহলে আমি কি বলছি, তোমার লম্ব সূত্র কি, a ডট b সমান 0। ঠিক আছে, তাহলে i এর সাথে i গুণন, তাহলে -4 প্লাস a -2 সমান 0। a সমান কত, 2। এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? ও সরি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে -6 প্লাস a সমান 0, তাহলে a সমান কত, 6। দেখো আমি এখানে বিয়োগ করে দিয়েছিলাম, কিন্তু দুইটাতে মাইনাসের চিহ্ন। দেখো বুঝতে পেরেছো কিনা?
আমি এই যে লম্ব আর একটা অঙ্ক দেখি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে পরস্পর লম্ব পরস্পর সামুদ্রিক এই অঙ্কগুলো বারবার দিতে পছন্দ করে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে যে পরস্পর লম্ব পরস্পর সামুদ্রিক এই অঙ্কগুলো হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পছন্দ করে, এই কারণে এই অঙ্কগুলো অনেক বারবার দেয়। ঠিক আছে, তাহলে চলো আরেকটা আমি একই সেম ম্যাথ দেখি। যদি এ ভেক্টর সমান টু আই প্লাস এ জে প্লাস কে এবং বি ভেক্টর সমান 4i 2j মাইনাস 2k হয় ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে। এর সমান কত হলে তাহলে এই প্রশ্নটা তোমার ঢাকা ইউনিভার্সিটি এসেছে 2000 ডিইউ 10-11 সেশনে। ঠিক আছে, তাহলে পরস্পর লম্ব সূত্র আমি তো তোমাকে শিখিয়েছি, আয়ের সাথে আই গুণন, তাহলে আয়ের সাথে গুণন, তাহলে কত 4 × 8 মাইনাস 2a মাইনাস 2 সমান 0। তাহলে মাইনাস 2a সমান কত মাইনাস 6, তাহলে a সমান কত 3। দেখো বুঝতে পেরেছো কিনা, এই অঙ্কগুলো তোমাকে পরীক্ষায় দিবে। ঠিক আছে, তুমি যদি এই অঙ্কগুলো সর্বোচ্চ তোমার টাইম লাগার কথা 10 সেকেন্ড, এসে যদি বেশি তুমি টাইম ইউজ করো তাহলে এটা তোমার জন্য খুবই খারাপ, দুঃখের বিষয়। আর হ্যাঁ শোনো, অ্যাডমিশন পরীক্ষায় ঠিক আছে তুমি যতটা না পরিশ্রম করবা তোমাকে ভাগ্যের উপর ডিপেন্ড করে থাকতে হবে। ঠিক আছে, তাই আমি চাইবো তোমরা পরিশ্রমের পাশাপাশি আল্লাহ তাআলাকে ডাকবা, নামাজ কালাম পড়ো ঠিক মতো, ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে, ঢাবিতে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে তোমার। তাহলে চলো আরেকটা আমরা দেখি, একই অঙ্ক। যদি এ ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 5k এবং বি ভেক্টর সমান mi টু জে প্লাস 10k ভেক্টর দ্বয় m এর মান কত হলে পরস্পর লম্ব হবে। দেখো আমার বাংলা হাতের লেখা অনেক পচা, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিবে, কারণ আমাদের বাংলা ভাবে লিখতে হয় না। ঠিক আছে, ইউনিভার্সিটি লাইফে এসে তোমাকে অত বাংলা লিখতে হবে না, কারণ বাংলা আমার হাতের লেখাটা অত ভালো না, তোমরা একটু দয়া করে বুঝে নিবা। তাহলে এর মান কত হলে ভেক্টরটা পরস্পর লম্ব হবে। তোমার এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14-তে, ডিইউ এসেছে তোমার কত 13-14 সেশনে। তাহলে এটা বি আয় সহগ গুণন, তাহলে 2m প্লাস 6 মাইনাস 5×10⁻50 সমান 0।
2m প্লাস মাইনাস 44 সমান 0, m সমান কত 22, এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো আমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নের মধ্যে তুমি কিন্তু দেখতেছো পরস্পর লম্ব এই অঙ্কটা কতবার এসেছে। তুমি বিগত সালের প্রশ্ন যদি সলভ করে থাকো তাহলে দেখবে যে পরস্পর লম্ব, পরস্পর সামান্তরিক, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, তুমি এইগুলো যদি সলভ করে যাও আমার দীর্ঘ বিশ্বাস একটা এমসিকিউ তুমি কমন পাবে। ঠিক আছে? তুমি যদি এই যে পরস্পর লম্ব, পরস্পর সামান্তরিক, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এই অঙ্কগুলো যদি তুমি সলভ করে যাও আমার দীর্ঘ বিশ্বাস তুমি একটা কমন পাবে। দেখো আরেকটা দেখো, দুটি ভেক্টর এ ভেক্টর থ্রি আই মাইনাস 3j এবং বি ভেক্টর হলে মধ্যবর্তী কোণ কত? দেখো তোমার মধ্যবর্তী কোণ অঙ্কটা এসেছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় 2014-15 সেশনে। ঠিক আছে? মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি? তোমার মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে তোমার cos θ সমান a ডট b a b এর পরমান। এটা তোমার মধ্যবর্তী কোণ বের করার সূত্র। যদি তোমার থিটা মান বের করতে হবে তাহলে কি থিটা সমান cos ইনভার্স a ডট b ভাগ a b। ঠিক আছে? তাহলে মধ্যবর্তী আমরা কোণ নির্ণয় করি। দেখো a ডট b i এর সাথে i গুণন, তাহলে দেখো cos ইনভার্স এখানে আসে তাই 3 × 5 = 15 প্লাস যে সাথে যে নাই, যে নাই কেউ নাই, তাহলে কি ওইগুলো 0। আর নিচে a পরমান ইনটু b পরমান, দুটা পরমান আলাদা আলাদা বের করে আনতে হবে। তাহলে কি তোমার a পরমান সমান √x² প্লাস y² প্লাস z², যেহেতু আমার z দরকার নাই, z নাই। ঠিক আছে? তাহলে 9 + 9 সমান কত? 18। 18 কত ভেঙে লেখা যায় 9 × 2, তাহলে তোমার কত 3√2। তাহলে আমি এর মান পেয়ে গেলাম। এর মান কত পাচ্ছি আমি? 3√2। এখন b এর মান দেখো 5 × 5 = 25, 5 × 5 = 25, কত হবে? b এর মান যদি আমি বের করি তাহলে রুট কত? √50। তাহলে √50 ভেঙে কত লেখা যায়? 25 × 2 = 50। তাহলে কত? আমি ডিরেক্ট লিখলাম 5√2। তাহলে গুণন 5√2। তাহলে দেখো cos ইনভার্স 15 3 × 5 = 15 √2। এই 15 কাটা, তাহলে cos ইনভার্স সরি এখানে হাফ হবে। cos ইনভার্স গুণন 2, cos ইনভার্স কত? হাফ। cos হাফের মান কত? দেখো cos ইনভার্স হাফের মান কত বলো? cos ইনভার্স হাফ এর মান কত? তোমার cos ইনভার্স হাফের মান ছিল 60 ডিগ্রি। এটাই তোমার অ্যানসার। দেখো বুঝতে পেরেছো কিনা? দুটি ভেক্টরে এই ভেক্টর বি ভেক্টরের মান দেওয়া আছে। ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কিভাবে বের করে? আমি দুটো ভেক্টর তুলছি। ঠিক আছে? তাহলে আমার সূত্র হচ্ছে cos θ সমান a ডট b, আর a b পরমান আলাদা আলাদা বের করে আনতে হবে। তাহলে আমি a ডট b গুণ করছি, ওই যে পরস্পর লম্ব যেভাবে হয় ওইভাবে গুণ করছি। গুণ করার পরে আমি এই ভেক্টর এর পরমান
এই যে বি বরাবর মান বের করে আনছি, বের করে আনার পরে উপর নিচ কাটাকাটি করছি। আর তারপরে এখানে তো তুমি cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ মান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসিয়ে দিয়েছি। দেখো বুঝতে পেরেছো কিনা। তোমার এই প্রশ্নটা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় 2014 এবং 2015-তে। দেখো আরেকটা, দেখো দুইটি সমমানের ভেক্টর, একটি বিন্দু একটি ভেক্টরের সমান। সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কোণ কত? তোমার এই দেখো দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, দুটি সমমানের মানে ভেক্টর দুটো একটি সমান এবং একটি বিন্দুতে ক্রিয়াশীল, যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো এটা আমি শর্টকাটে ইউজ করব। যদি দুটি ভেক্টর বলে দুইটি সমান, যদি দুইটি সমমানের ভেক্টর বলে, দেখো যদি দুইটি সমমানের ভেক্টর বলে এবং একটি বিন্দুতে যদি ক্রিয়াশীল করে, তাহলে তোমার মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। বুঝতে পারছো? যদি তোমার দুটি ভেক্টর বলে এবং একটি বিন্দুতে ক্রিয়াশীল বলে, তাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। বুঝতে পারছো কিনা? যদি দুটি সমানের ভেক্টর বলে এবং একটি বিন্দুতে যদি ক্রিয়াশীল বলে, তাহলে তোমার কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে কত? 120 ডিগ্রি। তোমার এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এই প্রশ্নটা 11-10 সেশনে। তোমার সিইউতে এসেছে, তারপরে তোমার এই প্রশ্নটা এসেছে সিইউতে এসেছে, জগন্নাথে এসেছে, তারপর তোমার এই একই প্রশ্ন আরইউতে এসেছে। তাহলে এইটা তোমাকে, তুমি যদি হাতে ক্যালকুলেশন করো, হাতে অঙ্কটা যদি করতে যাও, তাহলে তোমার ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লেগে যাবে। আমি এই প্রশ্নটা তোমাকে শর্টকাটের মাধ্যমে শিখিয়ে দিলাম। যদি বলে দুইটি সমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে তুমি ডিরেক্ট মধ্যবর্তী কোণ কত রাখবে? 120 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কিনা? আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা ক্লাস নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।